এটা প্রায় ৩,০০০ বছর পুরনো একটা মানুষের মমি। দেখুন, আজও মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অক্ষত আছে। আর এটা হলো একটা কুমিরের মমি। এই যে বাক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, এর ভেতরেই রাখা থাকতো মমির শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, লিভার, ফুসফুস আর পাকস্থলী। কিন্তু অদ্ভুতভাবে তারা হৃৎপিণ্ডটাকে শরীরের ভেতরেই রেখে দিত। এবার এই যে সোনা গয়না এবং সমস্ত অলংকার দেখতে পাচ্ছেন, এগুলো সবটাই মৃতদেহের সঙ্গে ছিল। আর শুধুমাত্র কিন্তু সোনা গয়না নয়, এই মমির সঙ্গে দেওয়া হতো খাবার দাবার, সুগন্ধি, তেল, কাপড়, এমনকি ছোট ছোট মাটির তৈরি শ্রমিকও। কিন্তু কেন একজন মৃত মানুষের সঙ্গে এত জিনিস কেন দেওয়া হতো? মিশরীয়দের পরজন্মের বিশ্বাসের কারণ কি ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই শরীরটাকে ৩,০০০ বছর ধরে পচে যেতে দেওয়া হলো না কিভাবে? আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা মমির মুখকে আপনি যদি ভালোভাবে দেখেন, তাহলে দেখতে পাবেন প্রতিটা পাথরের মুখের এক্সপ্রেশন আলাদা আলাদা। কেউ হাসছে, কারোর মুখ গোমরা। এর রহস্য কি? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন, আর আজ আমি এসেছি মিশরের এক বিখ্যাত ইজিপশিয়ান মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরে রাখা আছে প্রাচীন মিশরের প্রায় ১,২০,০০০ ঐতিহাসিক জিনিস। আর তার মধ্যে সবচেয়ে রহস্যময় অংশগুলোর একটি হলো এই মমির সেকশন। আর বলে দেই, এই মিউজিয়ামের ভেতরেই আছে তুতেনখামেনের ধন সম্পত্তি। আর এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে প্রাচীন মিশরীয়রা মমি বানাতো, কেন মৃত মানুষের অঙ্গ আলাদা আলাদা করে রাখা হতো, কিভাবে বেছে নেওয়া হতো মমির কফিন, কেন কবরের ভিতর রাখা থাকতে এত সোনা আর খাবার দাবার, আর কেনই বা মিশরীয়দের কাছে মৃত্যু মানে ছিল আর একটা যাত্রার শুরু। এইরকম জায়গায় প্রথমে রাজাদের মৃতদেহ শোয়ানো হতো, তারপর বডি পার্টস কাটা হতো, আর এর ফলে যে রক্ত বের হতো, সেই রক্ত গিয়ে এখান থেকে জমা হতো ঠিক এই জায়গায়। কায়রোর যে হোটেল রুমে আমি ছিলাম, তার জানলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল এই ইজিপশিয়ান মিউজিয়াম। আর বলে দেই, ১৯০২ সালে ওপেন হওয়া এই মিউজিয়াম এতটাই বিশাল যে ভালোভাবে দেখতে গেলে আপনার অন্তত ২ থেকে ৩ দিন সময় লাগবে। তবে গাইড নিলে আপনি মেইন সেকশনগুলো ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে কভার করতে পারবেন। ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন হাউ বিগ ইজ দিস প্লেস অ্যান্ড কতটা কনফিউজিং। প্রতিটা ঘরে মূর্তি, সার্কোফেগাস, মমি, দেবদেবীর সিম্বল আর হাজার হাজার বছর পুরনো রহস্য ছড়িয়ে আছে। কিন্তু আমার সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল এই একটা জায়গায়, মানে মমির সেকশনে। কারণ এখানেই আপনি বুঝতে পারবেন প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে কতটা সিরিয়াসলি নিত। আর এই মিউজিয়ামে একজন মৃত ব্যক্তিকে ঠিক কিভাবে মমিফাই করা হতো তার খুব সুন্দরভাবে উদাহরণ তুলে ধরা হয়েছে। প্রাচীন মিশরে যখন কোনো ফারাও বা রাজপরিবারের সদস্য বা ধনী ব্যক্তিরা মারা যেতেন, তখন তাদের মৃতদেহ প্রথমে এই ধরনের পাথরের টেবিলের উপর রাখা হতো। এই টেবিল থেকে শুরু হতো মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি। এবার প্রশ্ন হচ্ছে, তারা কেন মমি বানাতো? তো বলে দেই, এর পেছনে মিশরের একটা দারুণ মাইথোলজিক্যাল কাহিনী আছে, সেটা আমি একটু পরে বলছি। তো এরা প্রথমে এই মৃতদেহগুলোকে পাম ওয়াইন আর নীল নদের জলে ধুয়ে ফেলত, আর এরপর শুরু হতো বডি কাটা। রাজা বা ধনী ব্যক্তিদের বডিকে তারা পেটের বাদিক থেকে কেটে ফেলত, আর তারপর সেখান থেকে বের করে নিত ভেতরে থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলী। এর কারণ হচ্ছে এই অর্গানগুলো মৃত ব্যক্তির শরীরে তাড়াতাড়ি পচন সৃষ্টি করে, তাই এগুলোকে ইমিডিয়েটলি বের করে নেওয়া হতো। তবে তারা এগুলোকে কিন্তু ফেলে দিত না, তারা এগুলোকে শুকিয়ে অ্যালাবাস্টারের ক্যানোপিক জারের মধ্যে রেখে দিত। আর এই যে এখন বাক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, বলে দেই, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তুতেনখামেনের মমি থেকে বের করা হয়েছিল। তবে মিশরীয়রা কিন্তু শরীর থেকে হৃৎপিণ্ড বের করতো না। এর পেছনে কিন্তু একটা দারুণ কাহিনী আছে, সেটা আমি মাইথোলজি বলার সময় এক্সপ্লেন করব। এবার আমি বললাম না যে ফারাও এবং ধনী ব্যক্তিদের পেট কেটে তাদের অর্গান বের করা হয়, এটা কিন্তু সবার জন্য সমান ছিল না। কিছু কিছু মমিতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে মৃতদেহের শরীরে কিছু অ্যাসিড জাতীয় পদার্থ ঢুকিয়ে তাদের অঙ্গগুলোকে গলিয়ে পায়ুপথ থেকে বের করে নেওয়া হয়েছিল। এটা তুলনামূলক করা হতো ওই গরিব ব্যক্তিদের জন্য। এবার একবার অর্গান বের হয়ে গেলে তারা একটা লম্বা হুক নাকের মধ্যে ঢুকিয়ে নাক থেকে টেনে খুঁচিয়ে খুঁচিয়ে ব্রেন বের করে ফেলত। আর ব্রেনের যে অংশটা বের হতো না, জল ঢুকিয়ে স্প্রে করে পরিষ্কার করে নেওয়া হতো।
এরপর তারা মৃতদেহকে লিনেন কাপড়ে ভালোভাবে মুছে নিত। এরপর তারা ন্যাট্রন নামের এক ধরনের পাথরের গুঁড়ো ওই মৃতদেহের পেটে ঢুকিয়ে দিত। ন্যাট্রন ছিল এক ধরনের প্রাকৃতিক লবণের মিশ্রণ, যেটা কি করত শরীর থেকে জল শুষে নিত যাতে মৃতদেহে পচন না ধরে। তারা এই মৃতদেহগুলোকে ন্যাট্রন ভর্তি বড় পাত্রের মধ্যে টানা 40 দিন রেখে দিত। এতে মৃতদেহগুলো শুকিয়ে একেবারে খড়খড়ে হয়ে যেত। এরপর মৃতদেহের চামড়ায় লাগানো হতো তরল রেজিন আর সিডার অয়েল। তো বডি থেকে দুর্গন্ধ এড়ানোর জন্য এরা নানা ধরনের মশলা ব্যবহার করত, যেমন ধরুন দারচিনি, যেটা ভারত থেকে যেত। তো এই মশলাপাতি লাগানো হয়ে গেলে তারা মৃতদেহের নাক, মুখ আর কানের ফুটো মোম দিয়ে আটকে দিত। আর হ্যাঁ, তারা কিন্তু মৃতদেহের চোখগুলোকেও খুপড়ে নিত আর সেখানে বসাতো পাথরের চোখ। আর ফাঁকা পেটের ভিতরে ঢুকিয়ে দিত খড়কুটো, বালি, এমনকি কাঠের গুঁড়ো। এরপর সম্পূর্ণ মৃতদেহকে তারা কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে ফেলত, মানে যেটাকে আপনি ব্যান্ডেজ বলতে পারেন। আর এই ব্যান্ডেজেও নানা ধরনের কেমিক্যাল মেশানো থাকতো যাতে শরীরে পচন না ধরে। আর এই ব্যান্ডেজের ভাঁজে ভাঁজে তারা ঢুকিয়ে দিত প্যাপিরাসে লেখা বুক অব ডেড, মানে মৃতের বইয়ের মন্ত্র। তো মৃত্যু থেকে মমি বানানো এই পুরো প্রসেসটার সময় লাগতো টানা প্রায় 70 দিন। তবে এই সময় কিন্তু তারা মমিকে না খাইয়ে রাখতো না, মানে ওই যে আমি বললাম না, মিশরীয়রা মৃত্যুর পরেও যে মানুষের জীবন আছে এটাই বিশ্বাস করত। তো তারা এই মমি বানানোর সময়ও মৃতদেহের সামনে নিয়মিত খাবার দিত, আর সেটা করা হতো এই অফারিং টেবিলে। ইভেন তারা মমির সাথে অনেক খাবার দাবার রেখে দিত। যেমন ধরুন, এটা হচ্ছে একটা মমির গেট। এখানে দেখতে পাবেন এটার মানে হচ্ছে 1000। এই পাশে আপনারা দেখতে পাবেন একটা গরুর সাইন দেওয়া আছে, এখানে একটা হাঁসের সাইন দেওয়া আছে, এখানে একটা পাখির সাইন দেওয়া আছে। এর অর্থ হচ্ছে এই মমিটাকে যখন কবর দেওয়া হয়েছিল তখন এর সাথে এই এতগুলো করে জিনিস এর সাথে পাঠানো হয়েছিল যাতে স্বর্গে গিয়ে বা মৃত্যুর পরের জীবন আরো সুন্দর হয়। আর এখানে আপনারা দেখতে পাবেন সে রাজা রানীর ভালোবাসার মুহূর্তের ছবিগুলো তুলে ধরা হয়েছে। এখানে তার ছেলে মেয়েদের কথা তুলে ধরা হয়েছে। তার 2জন ছেলে রয়েছে। তার পুরো লাইফ, মানে আপনি বলতে পারেন এই যে তার মা রয়েছে, মায়ের স্তন এখানে তাকে দুগ্ধপান করিয়েছে। তার পুরো লাইফের সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয় যাতে এই রাজার ব্যাপারে সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। এবার এই যে বিশাল বিশাল আপনি কারুকার্য করা কাঠের কফিনগুলো দেখছেন, এগুলো বিভিন্ন দামের এবং বিভিন্ন নকশায় তৈরি করা। আজকে দিনে দেখবেন মৃতের শেষকৃত্য নিয়ে দেশ বিদেশে বেশ ব্যবসাও হয়। প্রাচীন মিশরেও কিন্তু ঠিক তেমনটাই ছিল, মানে যার যত টাকা তার কফিন তত সুন্দর। কারোর কফিন সোনার, কারোর পাথরের, আবার কারোর কফিন খুবই সাদামাটা, কোনো কারুকার্য নেই। এই কাঠের কফিনের গায়েও আপনি দেখতে পাবেন অনেক ছবি আছে। এগুলো আসলে হাইরোগ্লিপস ভাষা। আর এখানেও বুক অব ডেডের মন্ত্র লেখা আছে। মৃতদেহকে সুরক্ষিত রাখতে তারা কিন্তু কফিনের অনেকগুলো লেয়ার বানাতো। একটা তো গেল ওই কাঠের কফিন, এরপরে থাকতো মানুষের শেপে তৈরি একটা কফিন, আর সবশেষে থাকতো একটা সার্কোফেগাস, যেটা পাথরের তৈরি। আর ভিডিও শুরুতে কিন্তু আমি এই পাথরের তৈরি সার্কোফেগাসগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম। এগুলোতে দেখবেন কোনোটার মুখে হাসি, কোনোটার মুখ গোমরা। তো গাইডের কাছে জিজ্ঞাসা করে আমি জানতে পারি যে মানুষ যখন মারা যেত সেই মুহূর্তে তার মুখের যে এক্সপ্রেশন যেমন থাকতো ঠিক তেমনভাবে এই সার্কোফেগাসগুলোর আকৃতি দেওয়া হতো। যেমন ধরুন বলা যায় যে এই লোকটার মৃত্যুর সময় তার মুখে হাসি ছিল, আবার এর মুখটা গোমরা ছিল। তবে এই সার্কোফেগাসের অর্থ কি জানেন? মাংস খেকো। আর এই সার্কোফেগাস মানে পাথরের কফিনটা কিন্তু সত্যি সত্যি মাংস খেত। আসলে প্রাচীন মিশরীয়রা এই পাথরের কফিনের ভেতরে এমন একটা আবহাওয়া তৈরি করত যে মৃতদেহের মাংসগুলো একেবারে ভ্যানিশ হয়ে যেত, আর পড়ে থাকতো এমন চামড়াযুক্ত কঙ্কালসার দেহ। তবে সার্কোফাগাস বানানোর কিন্তু বেশ কিছু নিয়ম ছিল। যেমন সার্কোফেগাসের ঢাকনা ঠিক একই পাথর দিয়ে বানানো হবে যে পাথরটা দিয়ে বাকি কফিনটা বানানো হবে। যেমন দেখুন, এই পাথরের ঢাকনাটা কাটার সময় এটা ভেঙে যায়, তাই এটা বাতিল হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, এই ফাইনাল কফিনে মৃতদেহগুলোকে রাখার আগে তারা একটা সেরেমনি করত, যাকে বলা হয় মাউথ ওপেনিং সেরেমনি। আর এখন যে স্ক্রিনে আপনি জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল সেই মাউথ ওপেনিং সেরেমনির ইনস্ট্রুমেন্ট। এতে কি হতো, মিশরের একজন প্রিস্ট মানে পুরোহিত মৃতের কফিনের সামনে দাঁড়িয়ে বুক অব ডেডের মন্ত্র পড়তেন, যার মাধ্যমে মৃত যাতে পরজন্মে নিজের চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, গন্ধ শুঁকতে পারে, কথা বলতে পারে এবং সব শেষে যাতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে। মানে এক কথায় মানুষের পঞ্চ ইন্দ্রিয়কে আবারও অ্যাক্টিভেট করা হয়। আর এর মাধ্যমে মৃতের শরীরে থাকা আত্মা, যার নাম আঁখ, সে জেগে ওঠে। আর সে এবার প্রস্তুত হয় মাটির নিচে যাত্রা করার জন্য, যেখানে আছে মৃত্যুর পরবর্তী জীবন। এবার আমরা যেমন ভাবি যে মানুষের একটাই আত্মা, মিশরীয়রা কিন্তু এই আত্মাকে একটা ভাবত না,
তাদের বিশ্বাস ছিল যে একটা মানুষের মধ্যে 3 ধরনের আত্মা আছে। একটা হচ্ছে কা, যার অর্থ জীবন শক্তি, বা যার অর্থ ব্যক্তিত্ব বা চলমান আত্মা, আর 3 নম্বর হচ্ছে আখ, সেই আত্মা যে মৃত্যুর পর বিচার পার করে পরজন্মে জায়গা পায়। তাই মমি বানানো, খাবার দেওয়া, বুক অব ডেডের মন্ত্র, এই সব কিছুরই উদ্দেশ্য ছিল কা আর বাকে রক্ষা করে মৃত মানুষকে আঁখে পরিণত করা। এবার বুঝতে পারছি আপনি বেশ অধৈর্য হয়ে পড়েছেন যে ভাই তুমি কখন থেকে বলে আছো পরজন্ম পরজন্ম, কিন্তু আসল কাহিনীটা তো এখনো বললে না। তো চলুন এবার শুরু করি। শুরুতেই বলে দেই, আপনি যদি মমি সিনেমা দেখে ভাবেন যে এই বুক অব ডেডের মাধ্যমে তারা মৃত মমিকে জীবিত করত, যেমনটা ওই আনাক্সুনামুন আর ইমোটেপের হয়েছিল, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। বুক অব ডেড আসলে ছিল মিশরীয়দের মৃত্যুর পরের জীবনের বই। তো এই ইজিপশিয়ান মাইথোলজি অনুযায়ী মানুষ মৃত্যুর পরে মাটির নিচে যাত্রা শুরু করে, আর এই মাটির নিচের দেবতা হলেন ওসাইরিস। বলা হয় মিশরে সর্বপ্রথম এই দেবতা ওসাইরিসেরই মমি তৈরি হয়েছিল। তো এই মৃত আত্মা পথ চলতে চলতে একটা গোলক ধাঁধার সামনে এসে দাঁড়ায়, যেখানে দাঁড়িয়ে থাকে একজন দারোয়ান। আর সেই গোলক ধাঁধার মধ্যে ঢুকতে হলে সেই আত্মাকে কিছু মন্ত্র পড়তে হয়। এই মন্ত্রগুলোই বুক অব ডেডের মধ্যে থাকে। এই জন্যই বুক অব ডেডের মন্ত্র প্যাপিরাসে লিখে মমির ব্যান্ডেজের ভাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হতো, এমনকি কফিনেও লিখে দেওয়া হতো যাতে সেই আত্মা ওই মন্ত্র ভুলে না যায়। তো এই গোলক ধাঁধা পেরিয়ে আত্মা এসে পৌঁছায় স্বয়ং ওসাইরিসের সামনে। সেখানে আরও বেশ কিছু দেবদেবী থাকে। তাদের সামনে ওই আত্মার নিজের পাপগুলো স্বীকার করতে হয়। আর এখানেই হয় একটা মোক্ষম পরীক্ষা, যেখানে ওজন করা হয় ওই মৃত ব্যক্তির হৃৎপিণ্ডকে। এই জন্যই কিন্তু মিশরীয়রা মমি বানানোর সময় হৃৎপিণ্ডটাকে বডির ভেতরেই রেখে দিত। তো এখানে একটা বিশাল বড় দাড়িপাল্লার একদিকে রাখা হয় ওই আত্মার হৃৎপিণ্ড, আর অন্যদিকে থাকে মিশরীয়দের ন্যায়ের দেবী মাতের মাথার মুকুটের একটা পালক। যদি হৃৎপিণ্ডের ওজন ওই পালকের থেকে কম হয় তাহলে সেই আত্মা সৎ, সে স্বর্গে যাবে। আর যদি হৃৎপিণ্ড ভারী হয় তাহলে সেই আত্মা পাপী। তখনই ওই আত্মাকে খেয়ে ফেলবে ওখানেই বসে থাকা আমিত, যার শরীর সিংহের মতো, মুখটা কুমিরের, আর পাগুলো জলহস্তির মতো। এতে ওই আত্মা অন্ধকার জগতে সারা জীবনের জন্য বন্দী হয়ে যাবে। আর বলে দেই, এই সময় কিন্তু আনুবিস মানে মমির দেবতা, সেও কিন্তু ওখানে উপস্থিত থাকে, যার মুখটা দেখতে শিয়ালের মতো। কি বেশ ইন্টারেস্টিং না? তবে এখানে কিন্তু শেষ নয়। আজকের দিনে যেমন আমরা স্বর্গ বলতে বুঝি যে চারিদিকে খাবার দাবার, সুন্দরী অপ্সরা, যেখানে কোনো কাজ করতে হবে না, কিন্তু মিশরীয়দের স্বর্গে আপনাকে কিন্তু কাজ করতে হবে, মানে চাষাবাদ করা, গৃহী জীবন কাটানো, এসব করতে হবে। তবে যারা ধনী ব্যক্তি বা ফারাওরা, তাদের মমির সাথে অনেক সময় ধন সম্পত্তি, মাটির পুতুল, খাবার দাবার এইগুলো দিয়ে দেওয়া হতো। এবং রাজা যখন স্বর্গে যাবে তখন এই মাটির পুতুলগুলো তারা জীবিত হয়ে উঠবে, আর এরাই ফারাওয়ের কাজ করে দেবে। এবার বুঝতে পারছি যে আপনাদের মনে একটু একটু করে পিরামিডের ব্যাপারে কৌতূহল আসছে, যে পিরামিড কেন বানানো হয়েছিল। দেখুন, সেসব নিয়ে আজকের পর্বে আলোচনা করব না, তাহলে সব একেবারে তালগোল পাকিয়ে যাবে। এবার ভিডিও শুরুতে আমি যে দুটো মমি দেখিয়েছিলাম সেগুলো কাদের? এই মমি দুটোর নাম হচ্ছে ইউইয়া এবং থুয়া। এরা কারা ছিল জানেন? এরা ছিলেন বিশ্বের সব থেকে রহস্যময় মমি, যার মানে সেই তুতেনখামেন তার দাদু দিদা। আর এই মিউজিয়ামে আপনি তুতেনখামেনের মমি থেকে উদ্ধার করা সেই অভিশপ্ত সোনার কফিন, মুখোশ, এগুলো দেখতে পাবেন। তবে এখানে কিন্তু তুতেনখামেনের মমি ছিল না, সেটা ছিল আবার কায়রো থেকে 650 কিলোমিটার দূরে ভ্যালি অব দ্য কিংসে। আর আমি কিন্তু সেখানেও গিয়েছিলাম। এটা মিশরের একটা হাইরোগ্লিফিক লিপির বর্ণনা রয়েছে, এখানে রোমান ভাষা এবং গ্রিক ভাষাও রয়েছে। এবং পরবর্তীকালে যখন হাইরোগ্লিফ ভাষার মানে উদ্ধার করার চেষ্টা করা হয় তখন এই শিলাগুলোই কাজে লেগেছিল। মিশরের সব থেকে বড় পিরামিড যিনি তৈরি করেছিলেন, কিং খুফু, মিশরের তারই সব থেকে ছোট মূর্তি একটা পাওয়া গেছে, এবং একমাত্র তার একটাই মূর্তি রয়েছে। এই যে আমার সামনে দেখতে পাবেন আপনারা, ছোট্ট একটুখানি 3 ইঞ্চির মতো হবে সাইজ আকারে। এটাই হচ্ছে একমাত্র খুফুর মূর্তি যেটা মিশরে পাওয়া গেছে। মিশরের প্রথম যিনি পিরামিড তৈরি করেছিলেন সেই ফারাও দাসুরের মূর্তি এটা।
এখানে আপনারা দেখতে পাবেন যে সেই সময়ের যারা সাধারণ মিশরীয়রা ছিল তাদের জীবনযাপন কেমন ছিল। এখানে দেখতে পাবেন একজন মহিলা বসে আছে, কিছু সামগ্রী বিক্রি করছে। তার দোকানে লোক আসছে না, তার গালে হাত দিয়ে সে বসে রয়েছে। এই একজন বসে আছে মাথায় হাত দিয়ে। এই একজন কেউ কিছু একটা বাটছে, মানে ধরুন মশলাপাতি কিছু একটা তৈরি করছে। এদিকে রয়েছে যারা একজন বিয়ার তৈরি করছে, মানে অ্যালকোহল তৈরি করছে। আরেকজন কিছু জামাকাপড় ধুচ্ছে। এরকম ধরনের বিভিন্ন জিনিস আছে এখানে। এছাড়া এখানটায় অনেক সাধারণ মিশরীয়রা তারা সে সময় কি করতো, তারা এই যে একজন ধরুন চুল কাটছে, একজন মানে জিনিসপত্র তৈরি করছে, একজন কেনাবেচা করছে। এই দেখুন দাঁড়িপাল্লা সেই সময় সিস্টেম, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে দাঁড়িপাল্লা সিস্টেম, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ডিপিক্ট করা হয়েছে। এখানে তুতেনখামেনের মা তাইয়ের বেশ কিছু রোজকার দিনচর্চার তথ্য তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাবেন তার সামনে কিছু ফল রাখা রয়েছে, এটা হচ্ছে তরমুজ, ওয়াটারমেলন, তার সামনে কিছু গ্রেপস রয়েছে, এই ধরনের বিভিন্ন ফুল রয়েছে। আর এখানে দেখুন গান বাজছে, এবং এই যে আমরা তুড়ি মারি, এই তুড়ি মেরে যে গানের তাল তৈরি করা, দেখুন এখানে তারা সেই গানের তাল তৈরি করছে। আর এখানে দেখুন বাঁশি বাজানো হচ্ছে। এখানে দেখুন এই যে কানে হাত দিয়ে আমরা যে গানের সুর শোনার চেষ্টা করি, সেই ছবি তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাবেন আপনারা সেই আমলের একটা বাঁশি। আর এখানে দেখুন নাচ করা হচ্ছে, এই যে নাচ করছে মেয়েরা। আর এখানে এই যে হাততালি দিচ্ছে, হাততালি দিয়ে দিয়ে যে নাচের তাল তৈরি করা হয়, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। দেখুন, আমি জানি ভিডিওগুলো দিতে আমার অনেক দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে মাঝে মাঝে এমন এমন অনেক টপিক চলে আসছে যেগুলোকে আমায় কভার করতে হচ্ছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা মিশরের এই সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর দেব। আর একটা কথা বলে দেই, এই মিশরীয়রা যে শুধুমাত্র মানুষের মমি বানাতো তা কিন্তু নয়, তারা কুমির, বিড়াল, এমনকি ষাঁড়ের মমিও বানাতো। আর এমনই একটা ষাঁড়ের মমির গুহায় আমি গিয়েছিলাম, আর সেটা নিয়ে কিন্তু একটা আলাদা ডেডিকেটেড ভিডিও হতে পারে। আপনি যদি চান সেই ষাঁড়ের মমি নিয়ে ভিডিও দেখতে, কমেন্টে অবশ্যই জানান। এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে মিশরীয়রাই হয়তো মমির কালচার বা মমির পদ্ধতিটা আবিষ্কার করেছিল। তা কিন্তু নয়, কারণ সাহারা মরুভূমিতে আজ থেকে প্রায় ৭,০০০ বছর পুরনো দুটো ন্যাচারাল মমি পাওয়া গেছে। লিবিয়া আর তারাকড়ির রক শেল্টার থেকে পাওয়া এই ফিমেল মমির ডিএনএ জানায় যে তারা ছিল একদম এনশেন্ট নর্থ আফ্রিকান হিউম্যান লিনেজের অংশ, যাদের কথা আগে বিজ্ঞানীরা জানতই না। এই লিনেজ প্রায় ৫০,০০০ বছর আগে সাব সাহারান আফ্রিকান পপুলেশন থেকে আলাদা হয়ে যায় এবং বহু হাজার বছর ধরে অনেকটাই আইসোলেটেড ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এগুলো ইজিপ্টের সেই রয়্যাল মমির মতো রিচুয়াল করে বানানো মমি নয়, এগুলো ছিল ন্যাচারাল মমি। মানে মরুভূমির শুকনো পরিবেশ, তাপমাত্রা আর কম হিউমিডিটি মৃতদেহকে ন্যাচারালি শুকিয়ে সংরক্ষণ করে ফেলেছিল। আর পরবর্তীকালে প্রাচীন মিশরীয়রাই এই ন্যাচারাল প্রিজার্ভেশনকেই ধর্ম, আফটার লাইফ বিলিফ, সায়েন্স আর রিচুয়ালের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলে পৃথিবীর সব থেকে ফেমাস মমি কালচার। তবে সাহারা মরুভূমির কিন্তু আরও ইন্টারেস্টিং কাহিনী আছে, যেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে সেই ভিডিওটা। কেমন লাগলো আজকের এই মমির কাহিনী? এগুলো কি আপনি আগে জানতেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আপনি কেউ ষাঁড়ের মমির কাহিনীটা জানতে চান, সেটাও জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।